নির্দিষ্ট ১০ থেকে ১২টি প্রতিষ্ঠান ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো দেশের সম্পদ লুণ্ঠন করেছে। তাই তাদের সম্পদ দ্রুত রাষ্ট্রীয় কোষাগারে আনার দাবি জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরহাদ। মঙ্গলবার গবেষণা প্রতিষ্ঠান PRI এর এক আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় নির্বাচিত সরকার ছাড়া ব্যবসা বাণিজ্যে গতি আসবে না বলে মন্তব্য করেন ব্যবসায়ীরা। এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা চেম্বারের সাবেক সভাপতি রিজওয়ানুর রহমান। রিজওয়ানুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আপনার কাছে শুরুতেই জানতে চাইবো, বিনিয়োগে কিন্তু বেশ কয়েক বছর ধরেই ভাটা রয়েছে এবং গত বছর এবং এখন পর্যন্ত কিন্তু এই ভাটা আরো বেড়েছে। মূলধনী যন্ত্রপাতির আমদানি কমার কারণে কি এই বিনিয়োগে ভাটা বলে আপনি মনে করেন? মূলধনী যন্ত্রপাতি আসলে আপনি যদি বিগত সময় দেখেন, এটা অর্থ পাচারের জন্য একটা খুব সহজ উপায় ছিল। নতুন বিনিয়োগকারী বা পুরনো বিনিয়োগকারীরা যেটা করতো, আপনার ওই ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট দেখিয়ে ওই দাম বৃদ্ধি করে ওভার ইনভয়েস করে টাকা পয়সা বিদেশে পাচার করে ফেলতো। এটা একদিক দিয়ে তো এটা কমে গেছে, কমার্শিয়াল মানে লন্ডারিংটা ডেফিনেটলি কমেছে, যার কারণে আপনি এখানে এই ফিগারটা দেখছেন যে মূলধনী যন্ত্রপাতির ক্ষেত্রে। বাট সেটা কিন্তু আপনার অ্যাজাম্পশনের মাপকাঠি হতে পারে না। মাপকাঠি হতে হবে আপনার ব্যবসা বান্ধব বা বিনিয়োগ বান্ধব পরিবেশ দেখে। এই মুহূর্তে আপনি যদি 10 মাস আগে বা 1 বছর, এক্স্যাক্টলি 1 বছর আগের কথা চিন্তা করেন, তখন যেরকম ভয়াবহ পরিস্থিতি ছিল সেরকম এখন নেই, অবশ্যই নেই, কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে। বাট আস্থা কি ফিরে এসছে ব্যবসায়ীদের? সেটা পুরোপুরি ফিরে আসেনি। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে যেটা সবসময়, আপনি যতই রিফর্মস করেন না যাই করেন, ওই বিদেশিদের কিন্তু মাইন্ডসেট একটাই, যে আপনি যদি একটা ডেমোক্রেটিক কান্ট্রি হয়ে থাকেন বা একটা পিপলস রিপাবলিক হয়ে থাকেন, সেখানে আপনাকে পিপলস রিপ্রেজেন্টেশনটাকে থাকতে হবে। পিপলস রিপ্রেজেন্টেশন বলতে নির্বাচিত একটা সরকার, তারা কিন্তু এক বাক্যে এটাই বুঝে। বিভিন্ন আমরা যেরকম বিভিন্ন টার্ম মানে ইউজ করি, এইটা আসলে আলটিমেটলি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আপনি বিদেশি বিনিয়োগের কোনো আকর্ষণ আপনি করতে পারবেন না। আপনি যতই দেশ বিদেশে ঘুরে দেশের প্রচার করেন, দেশের মধ্যে কনফারেন্স করেন, আলটিমেটলি আপনার একটা পলিটিক্যাল স্টেবিলিটি হচ্ছে আপনার বিদেশি বিনিয়োগের জন্য প্রধান মাপকাঠি। এইটা এখনো আমাদের সেই আস্থাটা পুরোপুরি ফিরে আসেনি। সেটা আমি আশা করছি, যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট হাফের মধ্যে নির্বাচন সম্পন্ন করা হবে, তাহলে ডেফিনেটলি মানুষের কনফিডেন্স আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং আপনি জানেন যে নির্বাচনের আগে সবসময় কিন্তু একটা অস্থিতিশীলতা থাকে, যেটা আপনার ওই মানে দলীয় নির্দলীয় বা তত্ত্বাবধায়ক সরকার হোক, যে কোনো সময় যে নির্বাচনগুলো হয়েছিল তার আগে 2-3 মাসে সেখানে অনেক সহিংসতা হয়, রাজনীতির সাথে অনেক সহিংসতা জড়িত। তার কারণে তখন কিন্তু আরেকটা ধাপ আপনি দেখবেন যে এটা একটু নেমে গেছে। বাট এরপরে যখন নির্বাচিত সরকার আসবে এবং তারা যদি মানে ইলেক্টেড ভাবে যদি তাদের কাজকর্মগুলো দৈনন্দিন কাজকর্মে চলে যান, তখন অটোমেটিক্যালি বিজনেস ক্লাইমেটে একটা কনফিডেন্স আসবে। সেটা যদি নতুন যে সরকার গঠন হবে, যেই দল ক্ষমতায় আসবে, তারা যদি সেইভাবে তাদের ল অ্যান্ড অর্ডারটাকে এনশিওর করতে পারে। তা তারা যদি ল অ্যান্ড অর্ডার এনশিওর না করতে পারে, তাহলে আজকে বর্তমানে যে অবস্থা আছে আর বিগত সময় যে অবস্থা ছিল, সেটাই রয়ে যাবে আমাদের। রিজওয়ানুর রহমান, আপনার কাছে জানতে চাইবো যে বারে বারে বলা হচ্ছে নির্বাচিত সরকার দেশে আসলে হয়তো ব্যবসা বাণিজ্যে গতি আসবে। সেক্ষেত্রে আপনিও যেমনটা বলছিলেন, আসলে সরকারের উপরে নির্ভর করবে কতটা তারা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করতে পারবে সেই বিষয়টাই। তো বিদেশে বিনিয়োগ সেক্ষেত্রে কতটা আসবে বলে আপনি আশা করেন, যেহেতু সব ক্ষেত্রেই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটি বিষয় থাকে? অবশ্যই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বিষয় থাকে, বাট আমি আমি কিন্তু যখন বলেছি যে নির্বাচিত সরকার হলে, তার মানে এই না যে কালকে নির্বাচন হলে পরশুদিন থেকে বিদেশি বিনিয়োগ আসা শুরু করবে, সেটা আমি কিন্তু বলছি না। আপনি নির্বাচিত সরকার আসলে সেই সরকারকেও তো একটু দেখবে বিদেশি বিনিয়োগকারীরা বা আমাদের স্থানীয় বিনিয়োগকারীরা, যারা তাদের চলমান বিনিয়োগ তো বজিয়ে রেখেছে। এখন যেসব বিনিয়োগ হচ্ছে, এটা কিন্তু ইন্ট্রা কোম্পানি লোনের মাধ্যমে নতুন বিনিয়োগ হচ্ছে। নতুন কোনো কারখানা ওইভাবে তৈরি হচ্ছে, মানে সেটা হলেও সেটা আকর্ষণীয় মূল্যে না। এরপরে আপনার এই নতুন যে সরকার আসবে, তাদের স্থিতিশীলতা দেখবে, তারা কি ধরনের নীতি সহায়তা দিবে বিদেশি বিনিয়োগকারীদেরকে। অতীতে তো আমরা অনেক ধরনের প্রমিসেস করেছিলাম, সেই প্রমিস আমরা রাখতে পারিনি। কিছু কিছু ব্যবসায়ীরা বাংলাদেশে এসছে, তারা ব্যবসা যে বিদেশি বিনিয়োগ যে আসেনি সেটা বলছি না আমি, বাট অনেকেই কিন্তু নীতির অভাবে, গভর্নমেন্টের সাপোর্টের অভাবে তারা চলে গেছে পার্শ্ববর্তী এলাকায়, অনেকে চলে গেছে ভিয়েতনামে, কেউ কম্বোডিয়া, লাওস, বিভিন্ন জায়গায় তারা চলে গেছে। আমরা বলছি, আমরা অতীতে শুনেছি আমাদের 100 ইকোনমিক জোন হবে। ভাই, আমার তো 100 ইকোনমিক জোন দরকার নাই, আপনি আমাকে 2টা করেন না আগে। 2টা করে সেখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেন, গ্যাস দেন। এবং একটা জিনিস মনে রাখবেন, যতই আপনি পলিসি করেন না কেন, স্থানীয় বিনিয়োগকে শক্তিশালী না করে বিদেশি বিনিয়োগ আপনি কোনোদিনই আকর্ষিত করতে পারবেন না।
বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ফরেন ইনভেস্টর যখন বাংলাদেশে আসবে তারা কিন্তু স্থানীয় বিনিয়োগকারীদের সাথে কথা বলে, তারা তাদের পালসটা চেক করে, তাদেরকে জিজ্ঞেস করে যে তোমাদের বাজার কেমন, আমাদের স্থানীয় বাজারটা কত উন্নত হয়েছে, আমরা কি এখানে এসে প্রোডাক্ট একটা বিদেশি বিনিয়োগকারী কি করে, তারা আসে বাংলাদেশে এসে তারা এখানে পণ্য তৈরি করে হয় এই বাজারে বিক্রি করবে, নাহলে এখান থেকে রপ্তানিমুখী সুবিধাগুলো নিয়ে বিদেশে রপ্তানি করবে। এই সবগুলোই কিন্তু মানে ইন্টার রিলেটেড থাকে। এখানে একটা পলিটিক্যাল স্টেবিলিটি হচ্ছে প্রধান মাপকাঠি। পলিটিক্যাল স্টেবিলিটি যদি না থাকবে, বিজনেস ক্লাইমেটটা কোনোদিন স্টেবল হবে না। বর্তমান সরকার যে আপনিও আছেন, আলোচনা শুরুতে বলেছিলেন মূলধনী যন্ত্রপাতির আড়ালে কিন্তু অর্থ পাচার হয়েছে, এবং আজকের অনুষ্ঠানেও ফরাসউদ্দিন আহমেদ বলেছেন কিছু সম্পদ লুণ্ঠনকারীরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে তুলনা করেছেন। লুণ্ঠিত এ টাকা কিভাবে উদ্ধার করা সম্ভব বলে আপনি মনে করেন? লুণ্ঠিত টাকা উদ্ধার পরে করেন, যেটা বর্তমানে চলছে সেটা বন্ধ করেন আগে। এখন কি বাংলাদেশে অর্থ পাচার হচ্ছে না? এটা কি বললে কেউ বিশ্বাস করবে? এখনো অর্থ পাচার হচ্ছে। যারা বাংলাদেশ থেকে চলে গেছেন, তারা যে আপনার অর্থ পাচার করেছেন তা সবাই কি ওই 5ই আগস্টে হাতে করে নিয়ে চলে গেছেন নাকি? তারা এখন অর্থ পাচার করছে না? বিভিন্ন ভাবে করছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সম্পদ বিক্রি হচ্ছে, মালিকানা হাত বদল হয়ে যাচ্ছে, সেখানে অর্থ আপনি আগে কি হয়েছে, আমাদের প্রবলেম কি আমরা পিছনের সমস্যা নিয়ে পড়ে থাকি। আগে সমস্যাটাকে স্টপ করেন, পিছনেরটা পরে যাব। এখনো কিন্তু আমাদের লিকেজ হচ্ছে, আমাদের এই ব্যাংকের থেকে লুটপাট হচ্ছে, এখনো একদমই যে হচ্ছে না সেটা তো বললে হবে না। আমার কথা হচ্ছে বর্তমানে সিচুয়েশনটাকে থামাতে হবে। আপনার কি করে থামাবেন আপনি? আপনি বর্তমানে যে এই এলসির যে এত প্রেশার দিল বাংলাদেশ ব্যাংক, কেন দিয়েছে? এলসির মাধ্যমেই তো প্রধান কমার্শিয়াল লন্ডারিং গুলো হয়। তখন দেখা যায় যে প্রকৃত ব্যবসায়ী যে জেনুইন এলসি করবে সেও এলসি করতে পারছে না, যেখানে আমরা ভিক্টিমাইজড হয়ে যাচ্ছি ইন দ্য সেন্স যে আমরা আমাদের দৈনন্দিন ব্যবসা পরিচালনা করতে পারছি না। রেজওয়ানুর রহমান, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।